এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে মাইর খাইতে রাজপথে নামবো না। কথা পরিষ্কার। আমেরিকা কি করলো, ইউরোপ কি করলো, আল্লাহ রাস্তে ওই দিকে আপনারা মনোযোগ দিয়েন না, ওই রেফারেন্সে মাঠ গরম করেন না। জনগণের দাবিতে মাঠ গরম করেন, জনগণের দাবিতে জনগণকে নিয়ে রাস্তায় নামেন। আমেরিকা তার স্বার্থে করছে, করবে। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে মাইর খাইতে রাজপথে নামবো না। কথা পরিষ্কার। আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে চাই নাই। আমরা জনগণের যে জনসমর্থন, যে জনস্রোত, আপনারা একবার কম্পেয়ার করেন। গরু বেচা, জমি বেচা, বউয়ের জিনিস বেচা 28 তারিখের প্রস্তুতি নিয়ে কয়েকদিন রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা, শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামের একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালায়, সাধারণ কাজ করে। এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই। শেখ হাসিনার পতন দেখার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য চাউল ডাল খিচুড়ি টিচুড়ি লইয়া, ইনক্লুডিং জামাতের লোকেরাও সেইভাবে ঢাকায় আসছিল 28 তারিখ। তাহলে কেন 28 তারিখ আমাদের এই অবস্থা হইল? কেন এরকম হলো? আমরা তো 5টা পর্যন্ত এই পল্টন কালভার্ট রোডে যারা ছিলেন, ভারতীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন, তারা বলতে পারবে আমরা প্রতিরোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের নেতা কর্মীরা সরাসরি বুলেট বিদ্ধ হয়েছেন, তারপরেও হরতাল ঘোষণা হয়ে গেছে। মানে মুক্তিযুদ্ধের মতো যে দেশ স্বাধীনের ঘোষণা হয়ে গেছে, অনেক জায়গায় মুক্তিযোদ্ধারা খবর পান নাই, ঠিক একইভাবে হরতাল ঘোষণা হয়ে গেছে। আমরা তো মোবাইল ফেসবুকে নাই, আন্দোলনই চালাইছি 5টা পর্যন্ত। তাহলে এই অবস্থা কেন হলো? এগুলো বিশ্লেষণ করতে হবে। যদি আমরা বিশ্লেষণ না করতে পারি, তাহলে ওই ধারাবাহিক প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে। আর বাংলাদেশের যে আজকের আলোচনা, গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার, ঘোরতর অন্ধকার। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গিয়েছেন, তিনি বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে অনেক আগে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসছে, এমন অমানিসার মেঘ সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সাঈদী সাহেব বলে গেছিলেন, কিন্তু বাস্তব চিত্র আমরা তাই দেখতেছি। বিএনপির জন্য, বিএনপির নেতৃত্বে আমির মেনে আমরা রাজপথে থাকবো, রক্ত ঝরাবো, হামলার শিকার হব, অর্থ খরচ করব, নিজেদের খেয়ে না খেয়ে আন্দোলন করবো। তাহলে বিএনপির আমরা সমালোচনা করবো না? যদি বিএনপির উইকনেস থাকে, যে আন্দোলন 14 নির্বাচনের আগে হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 71-এ সশস্ত্র লড়াই হয়েছে, কিন্তু এই ধরনের আন্দোলন হয় নাই বলতে গেলে। সেই আন্দোলনটা কেন বন্ধ হলো আমরা জানি না। দূরদর্শীদের অভাব, তারা মূলা ঝুলাই দিয়েছে, আমরা ওইটা দেখে শান্তি ছিলাম যে ওকে হচ্ছে, মূলা আসতেছে। হয় নাই। তার আগের নির্বাচনে যদি যান, 8 সালের নির্বাচনে, পরে আমরা জানলাম প্রণব মুখার্জির সরল স্বীকারোক্তিতে তিনি যে আত্মজীবনীমূলক বই লিখেছেন, তার যে আত্মজীবনীমূলক না, সামগ্রিকভাবে তার এই ভারতের রাজনীতি, তার দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে, সেইখানে তিনি বলছিলেন যে 8 সালের নির্বাচনে এই কুলাঙ্গার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা সেফ এক্সিটের জন্য তার কাছে গিয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য বলেছিলেন। বিএনপি পাওয়ারে ছিল, তো বিএনপির ডিসি, এসপি, আর্মির কর্নেল, মেজর, অমক তমক ছিল না? এই নির্বাচন যে তারা সবাই ম্যানিপুলেট করতেছে, সেই 8 সালের নির্বাচনে, হ্যাঁ বাংলাদেশে 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হয়, সে সময় আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি ছিল, কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখালো, এই সংখ্যাগরিষ্ঠতা বিজয়, বিএনপি মাত্র 28টা সিট পেল, এই অবস্থা হওয়ার কথা ছিল না। মিনিমাম বিএনপি 100 সিট পাইতো। তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে 8 সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ইন্ডিয়া। 14 সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে, কিংবা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, আর একেবারে মানে বিপরীত দিকে, এইগুলো মাথায় নিয়ে তো আপনার প্ল্যান সেট করতে হবে। ফেল করেছে 14-তে, 18-তে নির্বাচনে গেল। এই আমাদের কয়েকজন ভাই বলেছিলেন, হাবিব ভাই তো সম্ভবত হেলিকপ্টারে আসছিল না, হাবিব ভাই আহত হয়ে। নির্বাচনের আগে হাবিব ভাই মতো সিনিয়র নেতা, সেই সময় আখতারুজ্জামান সাহেব ছিলেন কিশোরগঞ্জের, তাদের মতো সিনিয়র নেতা, রক্তাক্ত মওদুদ আহমদের মতো লোক ঘর থেকে বের হতে পারে না। তাহলে নির্বাচনের সিনারিওটা তো নির্বাচনের আগেই পরিষ্কার হয়ে গেছিল, তারপরেও কেন সেই নির্বাচনে যাওয়া হলো এবং নির্বাচনের পর কেন আন্দোলন হলো না? এই প্রশ্ন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দিতে হবে। 14 সালে আবার
14 সাল পরে এই যে 24 সালেও আবার আমরা সবকিছু ভুলে, ব্যর্থতা মানুষের জীবনে আছে, বিজনেস করলে লাভ লস আছে, ঠিক সমস্ত স্ট্র্যাটেজি সবসময় আপনার সঠিক হবে না, এটা আমরা জানি। আমরা আবার নতুন উদ্যমে আমরা শুরু করলাম। সেখানে আমাদের এই ধর আমাদের রাজনৈতিক সাপোর্টার কিংবা হতে পারে বিভিন্ন এজেন্সির এজেন্ট এমনভাবে টকশো ইউটিউবে কথাবার্তা বলা শুরু করলো যে রাজনীতিবিদদের কিচ্ছু করতে হবে না, রাজনৈতিক কর্মীদের কিচ্ছু করতে হবে না, আমেরিকাই সব করে দেবে। এখনো এরকম কিছু ইউটিউবার দুই একজন দেশের বাইরে থাকেন। রাজনৈতিকটা আমাদের দেশের মানুষের বোঝাপড়া নাই, পড়াশোনা নাই, এই জন্য তারা হুজুকে পাবলিক একজনে বললেই কয় উড়াল দেয়, জমকে বলছে ওখান থেকে এই করতেছে সেই করতেছে, ইউটিউবারের কথা শুই না। তারপর রাজনৈতিক দলের নেতাদের নামেও সিনিয়র নেতাদের নামে অনেক ধরনের সমালোচনা করে কথা বলে, এটা উচিত না। আপনি যেই দল করেন, যেই দলের কর্মী, যেই নেতার কর্মী, সেই নেতার প্রতি দলের প্রতি আপনার আস্থা থাকতে হবে। কোনো ইউটিউবার কিংবা সাংবাদিক অমুক তমুকের কথা শুনে রাজনৈতিক জাজমেন্টে যাওয়া যাবে না। তো আমি সেটা বলতেছিলাম যে আমেরিকা আমাদের জন্য কি করবে না না করবে সেটা আমরা জানি না। রাজনীতি যারা এমপি, যারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, দুদু ভাইরা, হাবিব ভাইরা যে সময় মানে রাজপথে মিছিল দেয়, সময় মধ্যে আমি জন্মগ্রহণ করিনি, কারণ তাদের যে ছাত্র জীবন থেকে বা তারা যে সময় থেকে রাজনীতি করেন তাদের তো অনেক অভিজ্ঞতা আছে, আমি রেসপেক্ট করি। বিদেশিরা কোন দেশের সরকার পরিবর্তনে যদি তৎপর থাকে, পরিবর্তন করবে তাদের স্বার্থে। ভারত যেমনি ভাবে সবসময় এখানে তার একটা পুতুল সরকার রাখতে চায়, তো আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য। সেটা যদি এই সরকার দিয়ে দেয় তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে যাইবে? বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি না, আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না না পারবো, আমেরিকা কেন একেবারে মানে আমাদের পিছনেই লেগে থাকবে? ঐক্য, এই বারবার বিভ্রান্তিকর আলোচনা করবেন না। ঐক্যবদ্ধতা আমরা আছি, 63টি দল, যুগমত আন্দোলন চলছে, আবার কিসের ঐক্য? ডেইলি আলোচনায় শুনি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক ব্যানার আসা লাগবে। আজকে জামায়াত যদি মতিঝিল সমাবেশ করে, গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাব করবে, গণ অধিকার আমরা আলরাজির সামনে করব, 12 দলীয় জোট পানির ট্যাঙ্কির সামনে করবে। তো এই যে 8-10টা সমাবেশ হচ্ছে, এইভাবে মিছিল হইলে পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে এইভাবে ফেস করতে হবে। আর আমরা যদি সব এক জায়গায় গোল হয়ে দাঁড়াই, যাতে এক জায়গা থেকে সব উৎখাত করে দিতে হবে। আপনারা এই বিষয়টা কেন বোঝেন না? শুধু এই বিতর্ক সৃষ্টি করে যে এক ব্যানারে আসা লাগবে, নাহলে আন্দোলন হচ্ছে না। আন্দোলন তো হচ্ছে, হ্যাঁ, যেখানে গ্যাপ আছে সেইটা আমাদের কাটিয়ে ওঠা লাগবে। গতকালকে ভারতের একজন রাজনীতিবিদ, লেখক, ভদ্রলোক একজন ভিডিও শুনলাম যে বিজেপি 2025 সালে ক্ষমতা আসলে ভারতে কি হবে। সেখানে তিনি বলছিলেন, যাই হোক আলোচনা লং হবে, এই জন্য আমি আর বিরক্তি বা বাড়াবো না। মোট কথা তার বক্তব্য, একজন হিন্দু মানুষ, তিনি আরএসএস এর সদস্য ছিলেন আগে, তিনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশকে ভারত সবসময় দৌড়ের উপরে রাখবে। আঞ্চলিক ভাষায়, সহজ ভাষায় বললাম যাতে আপনারা বুঝতে পারেন। আর ভারতে হিটলারের মতো তিনি যেমন ইহুদি নিধন করেছিলেন, তেমনি ভাবে মুসলিম সহ সংখ্যালঘুদেরকে নিধন করা হবে, ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এবং ভারতকে ইসরায়েলের ইহুদিবাদী রাষ্ট্রের মতো একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, বাংলাদেশের 4500 বর্ডার, চতুর্দিকে ভারত বেষ্টিত, আরেকদিকে মিয়ানমার আপনার বিপদে আসবে না। কোন দিকে চিন্তা করতেছেন? বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার দ্বার প্রান্তে। এবং এই আওয়ামী লীগ, জাফরুল্লাহ চৌধুরী মারা গিয়েছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তিনি প্রায় বলতেন আমার প্রধানমন্ত্রী রয় এবং মোসাদ দ্বারা বেষ্টিত, প্রধানমন্ত্রী ভারতের বন্দুকের নলের মুখে। কাজী এই বন্দুকের নলের মুখে থেকে তারা সেফ থাকার জন্য বাংলাদেশের ট্রানজিট দিয়ে দিচ্ছেন, সিকিউরিটি সবকিছু দিয়ে দিচ্ছেন, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে দিচ্ছেন। এই যে কথা বলা, এইটা একটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও যতদিন এই দেহে প্রাণ আছে, এই বাকশাল এবং এই বাকশালীদের বিরুদ্ধে কথা বলে যাব, লড়াই করে যাব। কথায় কেউ ভুল বুঝবেন না, অনেক ক্ষোভ আছে, কিছু কথা বলছি। এখানে অত মিডিয়া নাই, জাতীয় মিডিয়া থাকলে নেগেটিভ ভাবে নিউজ করতো। এই কারণে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, কিছু কথা এই কারণে বললাম।